বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগকে এক বিন্দুও পাত্তা দিল না চীন। বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থন আবারও জোর গলায় জানিয়ে দিল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পূর্ণভাবে যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। ঠিক একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দৃঢ় কণ্ঠে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তা নিয়ে বাংলাদেশ ও চীনের এই অনড় অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে জন্ম দিয়েছে এক সম্পূর্ণ নতুন সমীকরণ। হিমালয় থেকে নেমে আসা তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে মিশেছে যমুনায়। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের কৃষি ও জীবিকা এই নদীর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর ধরে তিস্তা যেন এক চরম যন্ত্রণার নাম। শীতকালে উজান থেকে পানি না পেয়ে নদী শুকিয়ে কাঠ হয়ে যায়, ব্যাহত হয় বিশাল অঞ্চলের সেচ ব্যবস্থা। আবার বর্ষায় অতিরিক্ত পানির তোড়ে ভেসে যায় মাইলের পর মাইল ফসলি জমি ও ঘরবাড়ি। এই খরা বন্যার নির্মম চক্র থেকে বাঁচতে গত ১.৫ দশক ধরে ভারতের সঙ্গে একটি স্থায়ী পানি বণ্টন চুক্তির আপ্রাণ চেষ্টা করেছে ঢাকা। ২০১১ সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছালেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জাতাকলে পড়ে তা আজ এক যুগ পরও ঝুলে আছে। ফলে বাধ্য হয়ে বিকল্প হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। উজানের পানির জন্য অনন্তকাল অপেক্ষা না করে নিজের ভূখণ্ডে পানি ধরে রাখা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ব্যবস্থাপনার সাহসী সিদ্ধান্ত নেয় ঢাকা। এভাবেই জন্ম নেয় বহুল আলোচিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। প্রায় ১৪ কোটি কিউবিক মিটার জমে থাকা পলি অপসারণ, ১৭১ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং ১২৪ কিলোমিটার দীর্ঘ নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের এই বিশাল ও উচ্চভিলাষী পরিকল্পনায় হাত মিলিয়েছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা দ্রুত শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আর ঠিক এখানেই তীব্র অস্বস্তি নিয়ে নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। ভারতের গভীর উদ্বেগের মূল কারণ মূলত দুটি: ভৌগোলিক অবস্থান এবং সেখানে চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি। প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের যে অঞ্চলে বাস্তবায়িত হতে যাচ্ছে তা ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একেবারে কাছাকাছি। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে যুক্ত করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নদী ব্যবস্থাপনার মতো প্রকল্পের জন্য প্রয়োজন নিখুঁত হাইড্রোগ্রাফিক সার্ভে এবং উন্নত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। ভারতীয় বিশ্লেষকদের আশঙ্কা, এই আধুনিক প্রযুক্তির আড়ালে সিকিম ও পশ্চিমবঙ্গের ভারতীয় সেনা ও বিমান বাহিনীর ঘাঁটির সামরিক মুভমেন্টের উপর নজরদারির একটা স্থায়ী সুযোগ তৈরি হতে পারে। একসময় পরিস্থিতি সামাল দিতে ভারত নিজেই তিস্তা প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তার পাল্টা প্রস্তাব দিয়েছিল, যাতে চীনকে এই কৌশলগত অঞ্চল থেকে দূরে রাখা যায়। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর আঞ্চলিক ক্ষমতার সমীকরণ আমূল বদলে গেছে। ক্ষমতার পালাবদলের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন, যা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও তিস্তা প্রকল্পের যৌথ সমীক্ষায় দ্রুতগতিতে এগিয়ে যাওয়া এবং মংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প থেকে ভারতকে বাদ দিয়ে চীনা প্রস্তাব বেছে নেওয়ার মতো সাহসী সিদ্ধান্তগুলো ঢাকার সম্পূর্ণ স্বাধীন নীতিগত অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়। তবে এর ভেতরেও একটা বড় প্রশ্ন থেকে যায়। অনেক নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মনে করেন, নদীর মূল চাবিকাঠি বা উজানের পানি প্রবাহ বাংলাদেশের সরাসরি নিয়ন্ত্রণে নেই। সেখানে শুধু অভ্যন্তরীণ কৌশল বা বাঁধ দিয়ে দীর্ঘমেয়াদী সংকটের কতটা স্থায়ী সমাধান সম্ভব। তাছাড়া ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তি ৩০ বছর মেয়াদের সময়সীমাও ২০২৬ সালের শেষ ভাগে পূর্ণ হতে যাচ্ছে। ফলে গঙ্গা চুক্তি নবায়নের এই ক্রান্তি লগ্নে তিস্তা প্রকল্প দুই প্রতিবেশীর পানি কূটনীতিতে যোগ করেছে এক নতুন এবং জটিল মাত্রা। আপাতত সব বাধা উপেক্ষা করে চীন ও বাংলাদেশ তাদের যৌথ কারিগরি সমীক্ষা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে যাচ্ছে।